ওকে, আজকে আমাদের ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 24। আজকে আমরা ইউরো ডেইলি প্রাইস ডেটা সেট নিয়ে আমরা কাজ করব। এই ডেটা সেটটাতে ইউরোর চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত আপ টু ডেট ইউরোর প্রাইসেস ডেটা আছে। প্রায় মোটামুটি 20-21 বছরের ডেটা সেট আমরা বলতে পারি। এটা খুবই ভারী একটা ডেটা সেট। তো এটার উপর আমরা ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করব। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা গতকালকে দেখেছিলাম যে ইডিএ করতে হলে আমাদের নেসেসারি লাইব্রেরি গুলো ইম্পোর্ট করতে হয়। প্রথমে আমরা এখানে লিখবো যে ইম্পোর্টিং প্যাকেজেস বা লাইব্রেরিজ। সো আমরা প্রথমে ইম্পোর্ট করব হচ্ছে পান্ডাস। ইম্পোর্ট পান্ডাস এস পিডি, ইম্পোর্ট নামপাই এস এনপি, ইম্পোর্ট ম্যাথ পটলিব ডট পাইপট এস পিএলটি, ইম্পোর্ট সিয়াবন এস এসএনএস। ওকে, আমরা এগুলো রান করলাম। তো দেখেন এগুলো আমাদের রান করা শেষ। এরপরে সেকেন্ড ধাপে আমাদের ডাটাটাকে লোড করতে হবে। সো লোডিং দ্য ডাটা সেট। আমি বলেছি যে ডাটা সেটটাকে আমরা ডাটা ফ্রেম নামে লোড করে থাকি। তো আমরা সেটা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে লোড করি। ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা, ধরেন ডেটা। ডেটা নাম দিলাম, বা এটা চাইলে আমরা সংক্ষেপে লিখতে পারি ডিএফ, ডাটা ফ্রেম। সমস্যা নাই, ডিএফ লিখি। গত ক্লাসে ডেটা লিখেছিলাম, আজকে ক্লাসে এটা ডিএফ লিখি। হ্যাঁ, এক ক্লাসে এক এক পদ্ধতি দেখাই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এটা আমরা যেহেতু এটাও সিএসভি ফাইলের ডাটা, তো আমরা ডিএফ ইজ ইকুয়াল টু পিডি ডট রিড আন্ডার স্কোর সিএসভি এখানে দিব। দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই ডাটাটা যেখানে আছে সেখান থেকে আমাদের এটাকে কপি করে নিয়ে আসতে হবে লোকেশনটা। তা আমাদের যে লোকেশনটার কথা আমরা বলতেছি, সেটা আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। সেখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এখানে এটা দেখাচ্ছে ওই যে কালকের মতো ওই সমস্যাটা দেখাচ্ছে। আমি ইচ্ছা করে এটা দিয়েছি যেন আপনার এটা বুঝতে আবার খেয়াল থাকে। এখানে আমাদের স্ল্যাশের চিহ্নটার যে ডিরেকশনটা আছে, স্ল্যাশের ডিরেকশনটা আমাদের চেঞ্জ করে দিতে হবে এবং ডাবল স্ল্যাশ করে দিতে হবে। তাহলে এটাকে সে ভুল ধরবে না। ওকে, সেটাকে আমরা ঠিক করে দিই। ওকে, এবার আমাদের ডেটাটা চলে এসেছে। এখন প্রথমে আমরা কি ডেটার আমরা ফার্স্ট কিছু রো আমরা দেখার চেষ্টা করবো, যেটাকে বলে থাকি আমরা হেড। তো এটাকে আমি এভাবে যদি লিখি যে ডিসপ্লেইং ফার্স্ট ফিউ রোস অফ দি ডেটা সেট, ঠিক আছে। তখন আমি এখানে লিখবো ডিএফ ডট হেড ফার্স্ট ব্র্যাকেট। তখন এখানে দেওয়ার পরে দেখেন আমার এখানে আছে সবগুলো অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্ক, হ্যাঁ, চাইনিজ ইউয়ান, তারপর ক্রিপ্টোয়েড পাউন্ড। এখানে দেখবেন যে অনেকগুলো পিরিয়ডিক কিছু জিনিসেরও ডেটা সেট এখানে আছে। তার মানে এখানে দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা 2024 সাল, বর্তমানে 2024 সাল চলে। সরি, 2024 সালের এপ্রিল মাস, 04 এপ্রিল 11 তারিখ পর্যন্ত এই ডাটাটা আপডেটেড। এবং এখানে দেখেন যে অস্ট্রেলিয়ান ডলার, বুলগেরিয়ান, তারপর কারেন্সি, ব্রাজিলিয়ান কারেন্সি, কানাডিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্ক, চাইনিজ কারেন্সি, ক্রিপ্টোইড পাউন্ড, হ্যাঁ, চেক কারেন্সি, তারপর ড্যানিশ ক্রোনার, হ্যাঁ, তারপর রোমানিয়ান কারেন্সি, এরকম আরো অনেক দেশের কারেন্সি আছে। এবং মাঝখান দিয়ে এখানে ডট ডট দেওয়া আছে, কারণ মাঝখানে আরো কিছু জিনিস, আরো কিছু দেশের কারেন্সি এখানে আছে। এবং আমাদেরকে বলেছে যে টোটাল এখানে রো সংখ্যা 5টা, আর কলামের সংখ্যা 41। ওকে, এবার আমরা আমাদের ডাটা টাইপ চেক করব, ঠিক আছে। তো চেকিং দ্য টাইপস অফ ডাটা, অথবা চেকিং ডাটা টাইপস অফ ইচ কলাম। মূলত প্রতিটা কলামে ডাটা টাইপ আমরা এখানে চেক করব। সো ডাটা টাইপ মানে প্রতিটা কলামে ডাটা টাইপ চেক করা। চেক করতে হলে আমরা যে কমান্ডটা লিখে থাকি সেটা ডিএফ ডট ডি টাইপস। সরি, ডিএফ ডট ডিটেপ যখন লিখলেন তখন দেখেন যে বিশাল আমাদের এখানে মোটামুটি দেখাচ্ছে পিরিয়ড বা ইউনিট, যেটা এটা অবজেক্ট। হ্যাঁ, তারপরে এখানে আইসল্যান্ড কোনার এটা ফ্লোট 64-এ দেওয়া। এর পরবর্তীতে বাকিগুলোর ক্ষেত্রেও দেখেন যে কিছু অবজেক্ট টাইপের ডেটা আমরা এখানে বেশি দেখতে পাচ্তেছি, ঠিক আছে। ওকে, এরপর আমরা এটার একটা সামারি তৈরি করব। জেনারেটিং সামারি অফ দি ডাটা সেট। তো সামারি তৈরি করতে হলে আমরা নর্মালি সাহায্য নিয়ে থাকি কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের। তো এটাকে আমরা বলে থাকি ডিএফ ডট ডিসক্রাইব। ডিএফ ডট ডিসক্রাইব দিয়ে
ফার্স্ট ব্র্যাকেট, ডিএফ ডট ডিসকে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র সে যেগুলো ইনফরমেশন কোয়ালিটিটিভে দেওয়া আছে সেগুলো সে আমাদেরকে শো করবে। তো আমাদের এখানে দেখেন যে ফ্লোট ভ্যালু দেওয়া আছে কিসের, মানে কোয়ান্টিটিভে দেওয়া আছে তাদেরকে সে শো করবে। আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমাদের যেগুলো কোয়ালিটিটিভ ইনফরমেশন আছে সেটার কোনো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সেটা শো করবে না। তো সেক্ষেত্রে দেখেন আইসল্যান্ডের যে ক্রোনা ছিল সেটা আমাদের হচ্ছে ফ্লোট 64 ছিল, সেটা টাইপ। রোমানিয়া লিউর ক্ষেত্রে সেটাও ফ্লোট 64 ছিল, এবং টার্কিশ লিরার ক্ষেত্রে এটা আমাদের ফ্লোট 64 ছিল। তার মানে এরা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। তো শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল গুলোরই সামারি স্ট্যাটিস্টিক্স বের হয়, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল গুলোর কিন্তু কোনো সামারি স্ট্যাটিস্টিক্স নেই। ওকে, এটা আপনাকে ডিফাইন না করলেও চলবে। দেখেন আমরা যখন বলেছি ডিএফ ডট ডিসক্রাইব, তখন সে অটোমেটিক্যালি বুঝতে পেরেছে এই ডাটা সেটের মধ্যে যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোরই শুধুমাত্র আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হবে, বাকিগুলোর কোনো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি আপনি বলতে পারেন যে আমরা তো সামারি স্ট্যাটিস্টিক্স যেটা দেখলাম সেটা তো শুধুমাত্র আসলে আমাদের কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল গুলোকে প্রকাশ করতেছে। তো আমরা যদি সামারি স্ট্যাটিস্টিক্স গুলো হচ্ছে কোয়ালিটেটিভ বা অবজেক্ট ডেটা টাইপের জন্য হচ্ছে দেখতে চাই, তখন আমাদের হচ্ছে কি করতে হবে দেখেন। এখানে সোজা কথা হলো, স্ট্যাটিস্টিক্সে আমরা নাম্বার নিয়ে হচ্ছে কাজ করি। সো ডেটা মিনস নাম্বার। সো নাম্বার গুলোকে আপনাকে যদি হচ্ছে দেখতে হয়, তখন হচ্ছে আপনাকে স্ট্যাটিস্টিক্স টুল আমরা ইউজ করে থাকি নাম্বারের ডিস্ট্রিবিউশন দেখতে বা সামারি দেখতে। তো আমাদের এখানে যে সংখ্যাগুলো বা যে ভ্যারিয়েবল গুলো সংখ্যাত্মক পর্যায়ে দেওয়া আছে বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা আছে, সেই তিনটা ভ্যারিয়েবলের স্ট্যাটিস্টিক্স ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি। আর যে বাকি ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের অবজেক্ট কিংবা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, বা আমরা এগুলোকে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল বলতে পারি। তো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল গুলোকে সামারি স্ট্যাটিস্টিক্স বের করার একটা ওয়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এদের সামারি স্ট্যাটিস্টিক্স বের করতে হলে আমরা মানে এদের যে মোস্ট ফ্রিকোয়েন্স ভ্যালু বা এই জিনিসগুলো দেখতে পারি, সেটা একটা সূক্ষ্ম একটু জটিল কোডিং আছে, সেটার মাধ্যমে দেখতে পারি। তাহলে আসেন আমরা এটা দেখি যে জেনারেটিং সামারি অফ ডেটা সেট, এই ডেটা সেট না দিয়ে আমরা এটাকে কেটে এখানে দিয়ে দিই জেনারেটিং সামারি অফ দি কোয়ান্টিটেটিভ ডেটা সেট, কোয়ান্টিটেটিভ ফিচার্স অফ দি ডেটা সেট, আর জেনারেটিং সামারি of the object features of the data set. ওকে, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে অবজেক্ট কলাম গুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা এর জন্য যে কাজটা করব, অবজেক্ট আন্ডারস্কোর কলামস এটা নামে একটা ভ্যারিয়েবল তৈরি করব। ভ্যারিয়েবল তৈরি করার পরে আমরা ডিএফ মানে ডাটা ফ্রেমের কমান্ডটা ইউজ করব। ডাটা ফ্রেম মানে এই যে আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা ডাটা ফ্রেম তৈরি করছি সেখান থেকে ডিএফ ডট সিলেক্ট আন্ডারস্কোর ডাটা টাইপস দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো ইনক্লুড। হুম, ইনক্লুড লিখে ইজ ইকুয়াল টু সাইন দিব। ইজ ইকুয়াল টু সাইন দেওয়ার পরবর্তীতে আমরা সেখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা বলবো যে এখানে শুধুমাত্র তুমি অবজেক্ট যে ভ্যারিয়েবল গুলো আছে তাদেরকে হচ্ছে তুমি ইনক্লুড করবে। এরপর এখানে দিব ডট কলামস। ওকে, এটা আমি হচ্ছে দিব। দেওয়ার পরে এটা রান হয়ে গেল, কিন্তু এখানে আমি সামারি এখনো পাচ্ছি না। সামারি বের করতে হবে, ঠিক আছে? তো সামারি বের করতে হলে এটা আসলে কয়েক লাইনে লেখা যায়, কোডটা আমরা চাইলে এই লাইনের মধ্যে লিখতে পারি, বাট আমরা এখানে আসলে এটা এই লাইনে লিখতে চাইনি। এটাকে আরো মানে ভাগ করে লিখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এর পরবর্তীতে আমরা যেটা কাজ করব, এটা মূলত আমাদেরকে যে ডিসপ্লেইং সামারি স্ট্যাটিস্টিক্স ফর অবজেক্ট কলামস। ওকে, so object underscore summary is equal to df square bracket object underscore columns
ডট ডেসক্রাইব স্কোয়ার ব্র্যাকেট। এটাকে রান করলাম, এটা হয়ে গেল। এবার এটাকে আমাদের প্রিন্ট দিতে হবে। অবজেক্ট সামারি দেখতে হলে, মানে অবজেক্টিভ ভ্যারিয়েবল গুলোর সামারি আমরা যদি দেখতে চাই, দেখেন এরপর সুন্দর করে সামারি চলে এসেছে। এই সামারিতে মূলত এদের কাউন্টের ভ্যালু দেওয়া আছে, এদের ইউনিক ভ্যালু কোনটা সেটা দেওয়া আছে, এদের ফ্রিকুয়েন্সি কোনটা সেই জিনিসটা হচ্ছে দেওয়া আছে, এবং টপ ভ্যালু কোনটা এটা দেওয়া আছে। আবার সবগুলোর ক্ষেত্রে কিন্তু সব ভ্যালু এখানে নাইও। ঠিক আছে, যে যে জিনিসগুলো আছে সেই সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। ওকে, ফাইন। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপটিভ, আমরা আমাদের কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল গুলোর সামারি বের করলাম, অবজেক্টিভ ভ্যারিয়েবল গুলোরও কি এক ধরনের সামারি আমরা বের করলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, কোনো প্রকার মিসিং ভ্যালু আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। ঠিক আছে, তো মিসিং ভ্যালু আমরা চেক করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে চেকিং ফর মিসিং ভ্যালুস। আমরা এক্ষেত্রে যে কমান্ডটা ইউজ করে থাকি, ডিএফ ডট ইজ নাল ফার্স্ট ব্র্যাকেট ডট সাম ফার্স্ট ব্র্যাকেট। So, এটা যখন আমরা ইউজ করব, দেখেন আমরা সামারি পেয়ে গেলাম। আমরা মিসিং ভ্যালু গুলো দেখেন, আমাদের অস্ট্রেলিয়ান ডলারের ক্ষেত্রে কোনো মিসিং ভ্যালু নেই, বাট বুলগেরিয়ান যে কারেন্সি আছে সেটার ক্ষেত্রে মিসিং ভ্যালু আছে 402। তারপর ব্রাজিলিয়ান রিয়েলের ক্ষেত্রে আমাদের 268 আছে। এরকম করে বেশ কিছু ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা শূন্য দেখতে পাচ্ছি, আবার বেশ কিছু ভ্যারিয়েবলের ক্ষেত্রে আপনার প্রচুর মিসিং ডাটা আছে, সেটা আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করতে পারি, মিসিং ডাটাগুলোকে আমরা ট্রিট করার চেষ্টা করতে পারি, বা ট্রিট না করে নেক্সট দিকে হচ্ছে মুভ করতে পারি। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে মিসিং ডাটাগুলোকে ট্রিট করারই আমরা চেষ্টা করে থাকি। তো নর্মালি মিসিং ডাটাগুলোকে ট্রিট করা মানে হচ্ছে যে এই যে মিসিং ডাটাগুলো আছে, তার মানে আমাদের এখানে কিছু কিছু ডাটা পয়েন্টগুলো আছে যেগুলো কি ফিল আপ করা নেই, যে বা যেগুলো এগেনস্টে ডেটার ভ্যালু আমাদের দেওয়া নেই। তো আমরা যে কাজটা করতে পারি, এগুলোকে আমরা হয় ব্ল্যাঙ্ক রাখতে পারি, অথবা মিসিং ডাটা ফিল আপ করার কিছু পদ্ধতি আছে, সেটা অবলম্বন করে এটাকে ফিল আপ করে দিতে পারি। তো মিসিং ডাটা ফিল আপ করার পদ্ধতির মধ্যে যে যতগুলো পদ্ধতি আছে, তার চাইতে সবচেয়ে বেশি জনপ্রিয় পদ্ধতিটা হচ্ছে নর্মালি এভারেজ কিংবা মিন পদ্ধতি। মানে এখানে আমরা মিসিং ডাটা ফুলফিল করার ক্ষেত্রে মিন ভ্যালুকে আমরা ধরে থাকি নর্মালি ডাটা সেটের মিসিং ডাটা ফুলফিলমেন্টের ক্ষেত্রে। তো এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে আপনার মিসিং ডাটার ক্ষেত্রে আমরা মিসিং ডাটার ভ্যালুগুলো হচ্ছে বের করবো। ভ্যালুগুলো বের করার পরবর্তীতে আমরা মিসিং ভ্যালুগুলোকে আমরা এখানে ড্রপ করব। ড্রপ করার পরবর্তীতে ইম্পুটেশন, মানে আমরা মিসিং ভ্যালুগুলোকে আমরা ইনপুট করার চেষ্টা করব মিন ভ্যালু দিয়ে এবং মিডিয়ান ভ্যালু দিয়ে, অথবা মোড ভ্যালু দিয়ে আমরা ইনপুট করার চেষ্টা করব। তো এটা একটু বড় ধরনের কোড, আমাদের প্রথমে আগে মিসিং ভ্যালু গুলো আর একটু বের করতে হবে, মানে আর একটু ডিটেলস মিসিং ভ্যালু বের করতে হবে। সো ডিটেলস কোড ফর মিসিং ভ্যালুস, এটা এভাবে যদি লিখি, মিসিং আন্ডারস্কোর ভ্যালুস দিয়ে একটা মিসিং ভ্যালু আমরা ভ্যারিয়েবল তৈরি করলাম, ডিএফ ডট ইজ নাল ইজ নাল ফার্স্ট ব্র্যাকেট ডট সাম ফার্স্ট ব্র্যাকেট। ওকে, প্রিন্ট আন্ডারস্কোর মিসিং আন্ডারস্কোর ভ্যালুস। এটাকে আমি রান করলাম। রান করার পরে দেখেন এই যে মিসিং ভ্যালু গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের মিসিং ভ্যালু গুলোকে আপনার ওয়েট করার অনেক অপশন আছে। আমরা একটা অপশন হতে পারে যে মিসিং ভ্যালুকে কাউন্ট না করে, মানে ড্রপ করে আমরা কাজ করতে পারি। আর একটা অপশন আছে, মিসিং ভ্যালু গুলোতে আমরা ইম্পুটেশন করতে পারি। ইম্পুটেশন মানে হচ্ছে যে মিসিং ভ্যালুর এগেনস্টে কিছু প্রক্সি আমরা ডাটা বা প্রক্সি ডাটা, মানে প্রক্সি কি বলে ভ্যালু বসাতে পারি। তো প্রক্সি ভ্যালু গুলো আবার তিন ভাবে বসা যেতে পারে। হয় আমরা মিন ভ্যালুর উপর ভিত্তি করে প্রক্সি ভ্যালু বসাতে পারি, অথবা মিডিয়ান ভ্যালুর উপরে প্রক্সি ভ্যালু বসাতে পারি, অথবা মোড মোডের উপরে ভিত্তি করে আমরা আপনার এটা বসাতে পারি। আবার আরেকটা ওয়ে হচ্ছে ফরওয়ার্ড ফিল এবং হচ্ছে ব্যাকওয়ার্ড ফিল। ফরওয়ার্ড ফিল হচ্ছে যে ফরওয়ার্ডের ভ্যালুগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের এই যে গ্যাপটা সেটা ফুলফিল করতে পারি, অথবা ব্যাকওয়ার্ডের ভ্যালুগুলোর উপর ভিত্তি করে এটাকে হচ্ছে
ফিল আপ করতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে ইন্টারপোলেশন। আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে আপনারা নর্মালি লিনিয়ার ইন্টারপোলেশন এটাকে বলা হয়ে থাকে, সেটার মাধ্যমে আমরা এটাকে করতে পারি। তো লিনিয়ার ইন্টারপোলেশনের ক্ষেত্রে আবার দুটো মেথড আছে। একটা হচ্ছে শুধু লিনিয়ার ইন্টারপোলেশন মেথড, আর একটা হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন মেথড। এই যে ডাটা সায়েন্স মেশিন লার্নিং এ বলে যে ম্যাথ লাগবে কেন, এই যে দেখছেন ম্যাথের জিনিসগুলো আসতেছে, লিনিয়ার, পলিনোমিয়াল, হ্যাঁ এই জিনিসগুলো না জানলে তা আপনার জন্য সমস্যা হবে। আচ্ছা, তা আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মিন ভ্যালু ইউজ করে কাজ করবো। নর্মালি সাধারণত ইন্ডাস্ট্রিতে সচরাচর যে কাজটা করা হয়ে থাকে, আমরা মিন ভ্যালুটাই হচ্ছে নর্মালি এখানে নিয়ে থাকি। তো মিন ভ্যালু যখন আমরা নেওয়া হয়, তার মানে হচ্ছে আপনি আমরা আহ, কি বলে, আমরা এভারেজের উপর ভিত্তি করে ভ্যালুগুলো হচ্ছে নিয়ে থাকি। তা আমাদের এখানে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের মিসিং ভ্যালুগুলোকে মিন ভ্যালু দ্বারা ফিল আপ করতে হবে। তখন আমরা এটাকে লিখবো ইম্পিউটিং। ইনপুটটা ইম্পিউটিং এটাকে, হ্যাঁ, ইম্পিউটিং মিসিং ভ্যালুস উইথ মিন। তখন আমরা আমাদের ডিএফ ডাটা ফ্রেম মানে ডাটার নাম লিখবো, তারপরে এটার সাথে লিখবো হচ্ছে ফিল্ড, তারপর আন্ডারস্কোর দিয়ে হচ্ছে মিন, হ্যাঁ, ইজ ইকুয়াল টু সাইন দিয়ে আমরা লিখবো ডিএফ ডট ফিল এন্ড এই ফার্স্ট ব্র্যাকেট দিব। এটা আমরা ডিএফ ডট মিন, মিনের উপর ভিত্তি করে এটা হচ্ছে যাবে। আচ্ছা, এবার আমরা চেক চেক করব যে এই একটা কোড দিয়ে আমরা মিসিং ভ্যালু গুলোকে এর যে এভারেজ ভ্যালু আছে সেটা দিয়ে ফুলফিল করে ফেললাম, যেটাকে বলো ইম্পুটেশন বাই ওয়ে অফ ইউজিং মিন বা ইম্পুটেশন উইথ মিন। ঠিক আছে, এখন আমাদের চেক করতে হবে আমরা যে আসলে এটা ফুলফিল করেছি মিন ভ্যালু দিয়ে, এটা আদৌ মিসিং ভ্যালু গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে কিনা, বা এখন তো আসলে ফুলফিল করার পরে মিসিং ভ্যালু থাকার কথা না। তো সেটা আমাদের চেক করতে হবে। চেক করার জন্য যেটা কমান্ড, সেটা হচ্ছে যে চেকিং ফর missing values after imputation। ওকে, আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে মিসিং আন্ডারস্কোর ভ্যালুস আন্ডারস্কোর আফটার ইজ ইকুয়াল টু ডিএফ আন্ডারস্কোর ফিল্ড আন্ডারস্কোর মিন আন্ডারস্কোর ইজ নাল ডট সাম। এবার আমরা প্রিন্ট করবো আমাদের মিসিং ভ্যালু আছে কিনা এটা দেখার জন্য। সো প্রিন্ট মিসিং আন্ডারস্কোর ভ্যালুস আফটার ট্রিটমেন্টের পর। রান করলাম, is not defined, missing values after df field underscore mean, if missing values after is equal to df underscore field underscore mean। ওকে, এটা ডট হবে এখানে। ওকে, এবার দেখেন আমাদের যে মিসিং ভ্যালু যতগুলোতে ছিল ততগুলাই দেখা যাচ্ছে। তার মানে আমাদের এই ডেটা সেটের ক্ষেত্রে আমরা যদি মিসিং ভ্যালু এখানে গড় নিই, তাহলে আসলে এটা তেমন ভাবে কাজ করতেছে না। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি যে এদেরকে আসলে ড্রপ দিতে পারি, এটা একটা ওয়ে। তো ড্রপ দেওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে ড্রপ গুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে ভ্যালু গুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো আসেন আমরা এটা করে দেখি, আমরা ড্রপ করে দেখি। তখন আমরা এটাকে লিখবো এইভাবে, ড্রপ রোস, টপিক রোস উইথ
ড্রপিং রোডস উইথ মিসিং ভ্যালুস, তখন আমরা এটা লিখবো ডিএফ আন্ডারস্কোর ড্রপ ইজ ইকুয়াল টু ডিএফ ডট ড্রপ এন এ, ফার্স্ট ব্র্যাকেট রান করলাম, হয়ে গেল। এবার হচ্ছে এটা আমাদের চেক করতে হবে আমরা ডাটা ফ্রেমের যে শেপ এবং যে ডাটা ফ্রেমের যে মানে আগের শেপ এবং এটা করার পরে কি শেপ ছিল সেটা, তখন আমরা লিখতে হবে এরকম করে চেকিং বিফোর অ্যান্ড আফটার শেপ অফ দি ডেটা। হুম, সো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা শেপ বিফোর ড্রপিং ডিএফ ডট শেপ। এরপর আবার প্রিন্ট করতে হবে প্রিন্ট ডাবল ব্র্যাকেট শেপ শেপ আফটার ড্রপিং কমা ডিএফ ডিএফ আন্ডারস্কোর ড্রপড আন্ডারস্কোর শেপ। রান করি ডিএফ আন্ডারস্কোর ডট শেপ। এটা আচ্ছা, তো দাঁড়ান, নেম ডিএফ শেপ ইজ নট ডিফাইন্ড, ওকে, ডট হবে। Okay. এখন দেখেন আমরা যখন এটাকে আপনার ড্রপ করে দিয়েছি যাদের মিসিং ভ্যালু আছে, তখন আমাদের শেপ কমে গেছে, এখন শেপ হচ্ছে 116 আর হচ্ছে 41। ওকে, আচ্ছা, এবার আমাদের যে কাজটা আরো করতে হবে, আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের মিসিং ভ্যালু আমরা চেক করেছি, এটা ট্রিট করে দিলাম, ইউনিক ভ্যালু আছে কিনা সেটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, টেকিং ইউনিক ভ্যালুস, সেটা কিভাবে দেখবো? ইউনিক আন্ডারস্কোর ভ্যালুস ইজ ইকুয়াল টু ডিএফ ডট ইউনিক ভ্যালুস ডিএফ ডট ইউনিক আন্ডারস্কোর ভ্যালুস ডাটা ফ্রেম অবজেক্ট নন ইউনিক। স্যার ওই যে ইউনিক বানানটা এক জায়গায় ভুল আছে একটু স্যার, ওই যে এটা নন ইউনিক। ইউনিক হবে।
ইউনিক। হুম, আমাদের কি দেখেছে অ্যাক্টিভিটি রোল। আচ্ছা, এটা যদি এরকম হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দেখি দাঁড়ায়, সবই ঠিক আছে। ইউনিক আন্ডারস্কোর ভ্যালুস ডিএফ ডট নামে কিউ, এটা হচ্ছে ইউনিক আন্ডারস্কোর ভ্যালুস। ইউনিক ভ্যালুস ইজ নট ডিফাইন্ড। এবার হয়ে গেছে, ইউনিক ভ্যালুস বের হয়ে গেছে, এটা বানানের কমই হবে। হ্যাঁ, নুনিক, এটা বানান। আচ্ছা, এবার আমরা যদি আমাদের যে কোয়ান্টিটি ভ্যারিয়েবল গুলো আছে সেটা ডিস্ট্রিবিউশন যদি দেখতে চাই তখন আমাদের হিস্টোগ্রাম ইউজ করতে হবে। ঠিক আছে, মানে আমি এটাকে বলবো যে প্লটিং ফর প্লটিং ফর কোয়ান্টিটেটিভ ফিচার্স। এটাকে কিভাবে করবো, ম্যাথপটলিব নিয়ে আসছি, ম্যাথপটলিব দিয়ে করবো। এখানে আমরা ডিএফ ডট হিস্ট ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে হচ্ছে ফিগার সাইজ, ফিডার সাইজ, ফিক্স সাইজের এখানে ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম 10 আর 10, এটা হচ্ছে দিলাম। এবার পিএলটি ডট শো, এই যে দেখেন আমরা যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল তিনটা পাইলাম, আইসল্যান্ডের কোরা, রোমানিয়া, লিও এবং তার্কিশ লিরা, তাদের তাদের হচ্ছে কি ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমার কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল গুলোর ডিস্ট্রিবিউশন চেক করা, কেমন না? আসলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমাদের এটা হচ্ছে অবজেক্ট ভ্যারিয়েবলস। এটা একটু বড় করে আমাদের লিখতে হবে, আর এটাতে একটু ঝামেলা আছে এটা কোডে, এটা কোড একটু বড় হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট কলাম গুলো হচ্ছে একসাথে করতে হবে। সো প্লটিং ফর অবজেক্ট কলামস,
অবজেক্ট ফিচার্স বলি আমি। ফর অবজেক্ট ফিচার্স, এটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব অবজেক্ট কলামস নামে। অবজেক্ট কলামস ইজ ইকুয়াল টু df ডট সিলেক্ট আন্ডারস্কোর ডি টাইপস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনপুট ইজ ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেট, সেই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো অবজেক্ট, ঠিক আছে, ডট কলামস। এরপরে আমরা প্রতিটা প্লটকে যদি কপ কপ করতে মানে প্লট, প্রতিটা অবজেক্টিভ ভ্যারিয়েবলস কে যদি আমরা প্লট করতে চাই বার পর দিয়ে, তাহলে আমরা এখানে লিখবো যে প্লটিং বার পটস ফর প্লটিং ফর প্লটিং বার পটস ফর অবজেক্টস, অবজেক্ট ফিচার্স। তাহলে আমরা এখানে লিখবো ফর কমান্ড ইউজ করবো। সো ফর কলাম ইন অবজেক্ট আন্ডার পার্সেন্ট কলাম পিটি ডট পিটি ডট ফিগার ফার্স্ট ব্র্যাকেট, সরি এই টাইপটাতে একটু আলসেমি কাজ করে আসলে, সারাদিন পিসি চাপাচাপির পর। ওকে, পিএলটি ডট ফিগার ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, এটা কেটে টেনে লিখি, ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু, এখানে আবার ফার্স্ট ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু আবারও ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ধরো 8 এবং 6 দিলাম এটার ডাইমেনশন। তার পরবর্তীতে এখানে ডিএফ এর এখানে দিব হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হচ্ছে কলাম ডট ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস, কাউন্টস লিখে এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট আমরা ব্র্যাকেট দিব স্কোয়ারের, আর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব কাউন্টস, তারপর হচ্ছে প্লট, প্লট দেওয়ার পরবর্তীতে এখানে একটা কাইন্ট যাবে, এটা হচ্ছে আমরা দিব হচ্ছে বার প্লট। ওকে, সো এটা টাইটেল ঠিক করতে হবে, আমরা পিএলটি ডট টাইটেল, টাইটেল হবে আর কি, টাইটেল আমরা এফ দিব, এটা দিয়ে লিখবো যে বার প্লট, বার প্লট অফ, আমরা বলতে পারি ধরেন কারেন্সি, পিএলটি ডট এক্স লেভেল, পিএলটি ডট এক্স লেভেল হচ্ছে আমাদের কলাম, ইকুয়াল টু এটা সাইন দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে
পিএলটি ডট ওয়াই লেভেল কাউন্ট পিএলটি ডট শো, রান করব। রান করার পরে একটু একটু সময় লাগবে, কারণ আমাদের তো আসলে অবজেক্টিভ প্লট অনেকগুলো, এগুলো সবগুলো অবজেক্টিভ প্লটের ইয়ে তৈরি করতে হবে। তৈরি করতে হবে এখানে ইউনিট কলন কলাম। সময় লাগবে একটু প্লট গুলো আসতে, কারণ প্রায় 20টার উপরে প্লট। এই কারণে দেখেন এরকম উপরে আসছে, সে কাজ করতেছে কম্পিউটার। ভালোই সময় লাগতেছে তো। একটা মিনিট, আমি একটু ফোনটা ধরে নিই, আর এটা এই সুযোগে আসতে থাকো, হ্যাঁ। ওকে, দুঃখিত। আহ, এটা প্লট গুলো তৈরি হচ্ছে, এটাতে আসলে সময় লাগতেছে প্লট তৈরি হতে, কারণ আমাদের এখানে দেখেন প্রায় আহ কয়টা, অনেকগুলো ভ্যালু আছে আমাদের এখানে, প্রায় 30+। আমার এখানে যে অবজেক্ট টাইপ এটা আছে, তো প্রতিটা অবজেক্ট টাইপের একটা একটা করে বার পর সে তৈরি করবে। তো এটাতে আসলে হচ্ছে সময় লাগে। আপনাদের পিসিতে আপনারা কেউ কাজ করে থাকলে কি জানি আপনাদের পিসির কি অবস্থা। স্যার ওই যে পিএলটি ডট ওয়াই লেভেলটা, ওই লেভেল স্পেলিংটা একটু ভুল আছে স্যার, বিইএল। না, লেভেল স্প্রিং ভুল থাকলে এখানে কিন্তু এখন ভুল ধরে নাই সে, মানে ভুল ধরার পর কি আচ্ছা ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। কোডটাকে সে এখন কিন্তু প্রসেস করতেছে। মানে জি আপনি স্যার, যেটা বলছেন ঠিক আছে, ভুল আছে, আমি অস্বীকার করতেছি না, কিন্তু মানে ভুল থাকলে সে এটা প্রসেস করে, কিন্তু সে বুঝতে ভুলটা পারছি। বলতো যে এটা ভুল, কিন্তু সে জি এখনো স্যার। এটা লাইনটাতে স্টার চিহ্ন দেয় নাই, মানে সে এটা এখনো প্রসেসে আছে।
জি স্যার, বুঝতে কিন্তু পারছি। আমাদের সে দেয় নাই। ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। এই মুহূর্তগুলো কিন্তু অনেক সময় আসে, যার কারণে আমরা যে কাজটা করি ইন্ডাস্ট্রিতে নর্মালি যদি হেভি কাজ হয়, এখন আমরা তো গরিব শরীফ মানুষ, ম্যাকবুক আসলে ইউজ করা সবার পক্ষে সম্ভব না। যেমন কোম্পানিতে আমরা যখন কাজ করি আমাদের কোম্পানি থেকে পিসি দেয়, তো কোম্পানির পিসিতে ক্লাসটা নিই না আর কি, যার কারণে ওটা তো ম্যাকবুকে ক্লাস নিতে পারে। আবার ম্যাকবুকে নিলে আবার ম্যাক্সিমাম সমস্যা হয়, ধরেন আহ, যে কি বলে, মানে অনেকে তো উইন্ডোজ, আমাদের তো উইন্ডোজ চালান আপনারা সবাই, বেশি ম্যাক্সিমাম যারা আছেন মেজরিটি, জি স্যার। সেটা আবার একটা বড় সমস্যা হয়ে যায়। তো এই কারণে আমি উইন্ডোজ পিসি থেকে ইউজ করি। তো উইন্ডোজে এই সিচুয়েশন গুলো নর্মালি উইন্ডোজে একটু ফেস করতে হয় খুব বেশি। ম্যাকবুকে কিন্তু খুব স্মুথলি কাজ করা যায়, ম্যাকে কিন্তু এই সমস্যাটা হয় না। বাট ইদানিং কালের ম্যাকবুক গুলা কি জানি আমার ইউজ করা হয় না। নর্মালি অফিসে যেগুলো দেয় এগুলো ধরেন ওরা 3-4 বছর পুরনো একটু থাকে, কারণ তার আগে যারা ইউজ করছে একবার কিনছে, এটা তার বারবার কিনে না, যে আমার জন্য নতুন করে কিনছে তা না। তো এই আর কি হচ্ছে অবস্থা। জি স্যার, বুঝতে পারছি। তো ম্যাকবুকে করলে নর্মালি এই জিনিসগুলো আসে না। তারপর আমি ক্লাসে একদিন আপনাদেরকে ম্যাকবুক থেকে এটা ইউজ করে দেখাবো। আচ্ছা দাঁড়ান, এই ক্লাসের এটা লেভেল লিখে আমি আবার দিলাম কোড, এখনো কাজ করতেছে, টাইম লাগবে এই আর কি। যেটা হচ্ছে যে অবজেক্ট টাইপ ফিচার গুলোতে তো আসলে আমরা সেটা হচ্ছে যেহেতু অবজেক্টিভ বা ক্যাটাগরিক্যাল টাইপ, এগুলোতে তো আমরা আসলে ওই সেরকম করে এভাবে দেখাতে পারি না। তো এগুলো এখানে আমরা যেটা করেছি যে ওদের প্রথমে ওদের মাঝখানে যে মানে মিসিং ভ্যালু ছিল সেটা বাদ দিলাম। অবজেক্ট টাইপ সবার আগে করেছি যে অবজেক্ট টাইপ ভ্যালু কোনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বের করেছি। তারপর সেটার একটা সামারি বের করা হয় যে এই জায়গাতে সামারি বের করে যাওয়ার পরে আমরা মিসিং ভ্যালু দেখলাম, এবং মিসিং গুলোর মধ্যে অনেকগুলো আমাদের অবজেক্টিভ ভ্যারিয়েবল ছিল বা ফিচার আমরা বলতে পারি ফিচার ছিল। এর পরবর্তীতে আমরা যেটা করলাম যে আমরা প্রথমে মিন ভ্যালু নিয়ে দেখলাম যে আমাদের অবজেক্টিভ গুলোর মানে যে মিসিং ভ্যালু আছে এটা দূর হয় কিনা, কিন্তু দেখলাম যে মিসিং ভ্যালু এটাতে দূর হয়নি। তারপর আমরা যেটা করলাম সেকেন্ড ওয়ে অ্যাপ্লাই করলাম, আমরা যে রো গুলোতে মিসিং ভ্যালু আছে সেগুলোকে ড্রপ করে দিলাম টোটাল। তো ড্রপ করে দেওয়ার পরে আমাদের এখন এখানে যে শেপটা, এখন এখানে শেপটা একটু অন্যরকমই আসবে। এই যে দেখেন কারেন্সি, এই দেখছেন এটা এখানে এটা এরকম করে আসতেছে, আস্তে আস্তে আসতেছে। তো এখন দেখেন এখানে একটা মজার ব্যাপারটা কি, দেখেন গ্রাফ গুলো কিন্তু ভালো করে আসতেছে না। মানে গ্রাফের যে মানে এরকম তো নর্মালি গ্রাফ হয় না, কেমন না, মানে এক্সপেক্টেড যে কালার, সরি এক্সপেক্টেড যে আউটকামটা সেভাবে আসতেছে না। এটা আসার একটা মূল কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই আমরা এখানে মিসিং, কি হলো এটা, এখানে যে মিসিং ভ্যালুর আমরা ট্রিটমেন্টটা করলাম, এই মিসিং ভ্যালু ট্রিটমেন্টের কারণে হচ্ছে ঝামেলাটা। মানে আমাদের আসলে মিসিং ভ্যালুটা ট্রিট করা উচিত হয়নি, বুঝতে পারছেন? মিসিং ভ্যালু ট্রিট করার কারণে এরকম হয়েছে। তো এটা দেখার একটা মানে এটার প্রমাণটা যদি দেখতে চান তাহলে যে কাজটা করতে হবে, এটাকে জাস্ট এখান থেকে আমরা একটু কপি করে নিব। হুম, এই লাইনটাকে, এই লাইনটা এবার উপরের লাইনটাও লাগবে। নিয়ে আমরা যেখানে আগে মিসিং ভ্যালুগুলোর সামারি বের করেছি না, ওই সামারির জায়গাতে আমরা চলে যাব। এই যে এখানে যে সামারিটা বের করেছিলাম এদের অবজেক্ট সামারি, সামারি বের করে এখানে আমরা যে কাজটা করবো 9 নম্বর লাইনের পরে আলাদা একটা 10 নম্বর লাইন অ্যাড করবো, 9 9 10-এর মাঝে। এটা অ্যাড করলাম। আর এখানে আরেকটা লাইন আছে যেটা আমাদের কপি করে নিতে হবে, এই যে এটা, এই যে আমরা এখানে চলে আসলাম। ওকে, এবার আমরা এটাকে রান করব, মানে উপর থেকে রান করে আসি। এটা রান করলাম, ফাইন। দেন এটা, হাই রে আজকে মনে হচ্ছে যে এই সময় সময় তো খাবে, দেখা যাচ্ছে এটা টাইম। আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে অনেক সময় যদি এরকম আপনি দেখছেন যে কাজ করতেছেন এবং পিসিতে মনে হচ্ছে যে খুব আস্তে কাজ হচ্ছে, তো এটার একটা উপায় হচ্ছে যে সবগুলো সেলকে পুনরায় রান করা। তখন আমরা নর্মালি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আপনার আহ কার্নেলে হচ্ছে ক্লিক করবেন,
ঠিক আছে, কার্নেলে ক্লিক করার পরে লিখবেন রিস্টার্ট অ্যান্ড ক্লিয়ার আউটপুট একটা আছে, রিস্টার্ট অ্যান্ড রান অল আছে, আপনি এখানে ক্লিক করবেন রিস্টার্ট অ্যান্ড রান অল। তাহলে যেটা হবে যে একদম প্রথম থেকে, ঠিক আছে, 1 নম্বর সে থেকে শুরু করে সে সবগুলো একটা একটা করে সে হচ্ছে রান করবে। এই যেগুলো রান করতেছে এখন দেখেন, 1 নম্বর থেকে স্টার্ট হয়েছে, রান হচ্ছে, এটাও রান হয়ে গেল, এটাও রান হলো। ঠিক আছে, এটা রানের এখনো পর্যায়ে আছে দেখেন, যেহেতু এটার আসলে ইয়ে বেশি, রেজুলেশন অনেক বেশি লাগে এটাতে, যার কারণে এটাতেই টাইম লাগতেছে। হুম। খাইছে, এটা তো মনে হয় আজকে তাহলে শেষ মনে হয় না আজকে শেষ হবে, কারণ আরো কোড আছে এটার। আমরা এখন হাফ হাফ মানে মানে এটা যতটুকু যে পরিমাণ ইডি আমরা এটাতে করব সেটা ধরেন আমরা হাফ করেছি, এখন হাফ কাজ বাকি আছে। ওকে, এখন দেখেন বার পট অফ কারেন্সি এটা খুব সুন্দরভাবে এসেছে, বাকিগুলো আসতেছে। কারণ এখানে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রসেস করতেছে, প্রসেস করতে দাও, আমরা দেখি। আচ্ছা, এটাকে বার পট না দিয়ে যেহেতু অবজেক্ট টাইপ ভ্যারিয়েবল, আমরা যদি হচ্ছে যদি কাউন্ট প্লট দেওয়ার চেষ্টা করি তাহলে কি হয়? এখনো আসতেছে দেখেন, স্টার চিহ্ন দেওয়া আছে, মানে গ্রাফ বাকি আছে, আসুক। এখানে কিছু ভ্যালু আমরা দেখতে পাচ্তেছি, এটারও কিছু ভ্যালু দেখা যাচ্ছে, আরো আসতেছে, এখনো শেষ হয়নি, আসুক। আচ্ছা, এটাকে তো আমরা এটা দিয়ে ম্যাথ পট লিবের এখানে বার পট দিয়ে দেখলাম, আরো এক ধরনের প্লট আমরা এটা দিয়ে দেখবো, যেটার নাম হচ্ছে মূলত কাউন্ট প্লট। তো আমি একটা কাজ করি যে এটার পরে এখানে আর একটা ইয়ে যোগ করি, লাইন যোগ করি। হ্যাঁ, এই লাইনের এখানেই আহ লিখে দিই, এটা ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে ইউজিং ম্যাথপটলিব। তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করে নিই, কিছু চেঞ্জ আসবে ভিতরে কোডে, বাট সবকিছু না। এটা আমরা সিআর বন ইউজ করে করবো। এগুলো সব ঠিক থাকবে, শুধু এখান থেকে চেঞ্জটা আসবে। এখানে পিএলটি ডট ফিগারের পরবর্তীতে এসএনএস, এসএনএস হচ্ছে ওই যে আপনার সিআর ওয়ানকে আমরা সংক্ষেপে এসএনএস, এসএনএস ডট কাউন্ট প্লট। আমার মনে হয় এখানে বার প্লটের চাইতে কাউন্ট প্লট করলে মানে সুন্দর দেখাবে জিনিসটা। তো এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে ঠিক করে দিব কলাম ডেটা, আমরা আনবো হচ্ছে ডিএফ থেকে প্যালেট, যে কালার হচ্ছে প্যালেট যেটা কালারের, সেটা আমরা ধরেন এখানে হচ্ছে ভার ভেরিডিস প্যালেটটা দিয়ে দিই। এরপরে হচ্ছে আমাদের তাহলে এইটা এখানে থাকবে না, এই এই যে এটা, এটা এই লাইনটার দরকার নেই। পিএলটি ডট টাইটেল থাকবে, পিএলটি ডট টাইটেলে আমরা, এটা এখনো বার পট নাই, এটা হচ্ছে আমাদের কাউন্ট প্লট, কাউন্ট প্লট অফ কারেন্সি। ওকে, আর কাউন্ট প্লট অফ কারেন্সি এর পরবর্তীতে হচ্ছে আমরা এক্স লেভেল হচ্ছে কলাম, তারপর হচ্ছে ওয়াই লেভেল হচ্ছে আমাদের কাউন্ট। এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে কাউন্টের পরে, পিএলটি ডট এক্স টিকেটস, টিক্স, টিক যোগ করতে হবে। টিক্স এর এখানে মূলত আমাদের রোটেশন দিতে হবে, রোটেশন ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা দিব। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর লেভেল গুলোকে যদি আমরা রোটেট করি তাহলে হয়তো ভালো করে বোঝা যাবে, যার কারণে আমরা এই আলাদা কমান্ডটা এখানে ইউজ করেছি। এবং পিএলটি ডট শো, এখানে এগুলো দেখেন, এখানকার গ্রাফ গুলো কিন্তু এতটা ভালো আসেনি, এটা এখনো তৈরি হচ্ছে, সম্পূর্ণ শেষ হয়নি। আর তারপরে আমি এটাও দিয়ে দিই, প্রসেসে থাকুক কাউন্ট প্লট।
স্যার, জি বলুন। স্যার ওই যে রোটেশন 45 মানে এটা স্যার মানে কি মিন করতেছে? একটু আগে বলছি, খেয়াল করে না ক্লাসে আমি অমনোযোগী একটু ছিলেন। একটু 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 আগে আমি বললাম একটু যে মনোযোগ দিই। রোটেশনের এটা এক্সট্রা কমান্ড হিসেবে দিয়েছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাউন্ট প্লট গুলোতে এক্স অ্যাক্সিসের যে লেভেল আছে সেই লেভেল গুলো অনেক সময় ভালো করে পড়া যায় না। তা আমরা যদি এক্স অ্যাক্সিসের লেভেল গুলোকে একটু রোটেট করে দিই, হ্যাঁ রোটেট করে দিলে তাহলে আমাদের রিডিংটা একটু বেটার হবে আর কি, রিড করতে সুবিধা হবে। এই কারণে এই রোটেশনের অপশনটা রাখছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিসের যে লেভেল গুলো আছে সেটাকে হচ্ছে রোট করে দেওয়া। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। এটা এক্সট্রা, এটা এক্সট্রা কমান্ড। এটা এই এই জায়গাতে ছিল না, এটা মানে আগে যখন আমরা ম্যাথ পোর্টলি ইউজ করছি। আচ্ছা এখানে দেখেন যে এটা এখনো শেষ হয় নাই, চিন্তা করতে পারছেন? মাই গড, সিরিয়াসলি এমন ইডিয়া আল্লাহ, দেখা যাচ্ছে যে ম্যাকবুকই আনতে হবে বুঝছে। হুম, কি করা যায়? আচ্ছা আপনাদের কারো কোশ্চেন থাকলে এটার মাঝখানে করে ফেলেন, ক্লাস কিন্তু এতটুকু পর্যন্তই আপনাদের শেষ। ঠিক আছে, মানে এটা আরো অর্ধেক যেহেতু আছে, বাকি অর্ধেক আমাদের নেক্সট ক্লাসে কন্টিনিউ করতে হবে, এছাড়া উপায় নেই। ঠিক আছে, কারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমাদের ওই যে বার প্লটের ক্ষেত্রে আমরা ওই যে ওই যে প্যালেট প্যালেট কালার, এটা কি যেন বললেন স্যার? প্যালেট ইকুয়াল কি ভিরিডিস, এটা এই প্যালেটটা কি স্যার মানে ওই আচ্ছা এগুলো হচ্ছে, এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে ডকুমেন্টেশন পড়তে হবে, মানে আমরা তো আসলে একটু গতকালকে থেকে ক্লাস শুরু করছি। বেশ কিছু জিনিস আছে, আপনাদেরকে কিছু জিনিস পড়তে হবে। মানে এগুলো নর্মালি আমরা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কিংবা এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে প্যাকেজ আছে, মানে আমরা যেমন নামটা ইউজ করতেছি, ঠিক আছে, জি ম্যাথপডলিং, স্যার। এসএনএস, প্রত্যেকটা প্যাকেজের ক্যাটালগ আছে, মানে সাধারণ ভাষায় বলতে গেলে। জি স্যার বুঝতে পারছি। হুম। তো এটাকে আমরা, আপনার আইটি ইন্ডাস্ট্রির ভাষায় আমরা এটাকে বলে থাকি ডকুমেন্টেশন। তো বলে আইটি ইন্ডাস্ট্রিতে খুবই এটা জনপ্রিয়, যে কোনো নতুন কিছু যখন বাইর হয়, সবাই তো আর সব জিনিস জানে না, জি স্যার। তো তখন বলে যে ডকুমেন্টেশন পড়ো। ঠিক আছে, ডকুমেন্টেশন পড়ে শিখতে হবে। তো ডকুমেন্টেশন গুলোর একটা সুবিধা হচ্ছে এটা আপনার মোটামুটি বাংলা, মানে বাংলা ছাড়া মোটামুটি আপনার ইংরেজি, তার পরবর্তীতে ধরেন হচ্ছে চাইনিজ, জাপানিজ, রাশিয়ান, এরকম অনেক ভাষায় পাওয়া যায়, ফ্রেঞ্চ, এরকম মানে অনেকগুলো জনপ্রিয় ভাষায় পাওয়া যায়। আপনি এগুলো পিডিএফ ফাইল ইন্টারনেটে সার্চ করে পাবেন। তো এই এসএনএস কাউন্ট প্লটের এটা আমি আপনাকে ডকুমেন্টেশন দেই, মানে এটা ডকুমেন্ট, এগুলোর ডকুমেন্টেশন কোথায় পাবেন এগুলো নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দিব। ওগুলো হচ্ছে আপনাদের ধরেন বেড টাইম স্টোরি আকারে আপনাদেরকে পড়তে হবে আর কি। স্যার ওই যে প্রবলেম কোথায় হচ্ছে স্যার, মানে এই একটা তো আমরা আমরা তো মানে ওই যে একেবারে নতুন কিছু জিনিস দেখতেছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে স্যার জি, কোড লিখে যদি নতুনই দেখবেন কোথাও মানে অবভিয়াসলি, কারণ এ, কোড যদি আপনি সব জিনিস জানতেনই তাহলে তার আপনি কোর্স করতেন না। জি স্যার, এই ভাষাগুলা দেখা যাচ্ছে যে এক একটা এক এক ক্রাইটেরিয়া মিন করে, এবং এক একটা এক এক মানে স্ট্রাকচার বা স্পেশাল ফিচার অ্যাড করছে, বা কোডগুলো দেখা যায় যে স্যার মডিফিকেশন হয়। বা আমি যদি গুগলেও লিখে সার্চ দিই বা অন্য কোনো চ্যাট জিপিটি বা অন্য কোনো লিখে সার্চ দিই, ওরা কোড দিয়ে দেয়। বাট যে আমরা এখানে যখন ক্লাস করার পর আমি যখন অন্য কোনো একটা কোড দেখবো, তখন আমি কোড জিনিসটা ইজিলি বুঝতে পারি। কিন্তু আমি যখন এমনি চ্যাট নর্মালি কোড জিপিটি তো, দেখতেছি। আপনি চ্যাট জিপিটি যে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দিবে। অনেক সময় দেখবেন যে চ্যাট জিপিটি কিছু কোড দিলে ওটা বানানো কোড, ওটা আমরা এখানে রানই না করতেছি না। জি স্যার, হ্যাঁ সেটা অবশ্যই, হ্যাঁ এরকম সিচুয়েশনে কিন্তু আপনি কি জানি দেখছি পাইছেন কিনা আমি জানি না, আপনারা দেখবেন যে এমন সিচুয়েশনে পড়বেন যে কিছু কিছু কোড দিয়ে দিবে কিন্তু ওগুলো আদৌ কাজ করে না। এটা হতে পারে, কারণ হচ্ছে সে তার তো ডাইমেনশন অনেক বিভিন্ন ধরনের। আমি কি জিনিস চাচ্ছি আর সে কোন ডাইমেনশন বা অ্যাঙ্গেল থেকে দিচ্ছে সেটা সে বুঝে না স্যার। এটা অনেক সময় হয়। না ও এখন চ্যাট সবসময় জিপিটি আবার এখনো তো আসলে প্রাইমারি পর্যায়ে আছে, এই কারণে আর কি। জি স্যার।
কিন্তু স্যার ওই যে আমার মনে হয় স্যার এই যে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখন অনেক সময় দেখা যায় যে কোনো একটা সিম্পল আইডিয়া জেনারেট করার জন্য অনেক সময় দেখি যে আমরা চ্যাট জিপিটি একটু নক করি, বা সে কি রেসপন্স করে। তো এইটাতে আমার এটা কি স্যার এরকম যে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করতেছি বা অন্যান্য এআই যেগুলোকে, তো আমাদের ইউজ করার ফলে কি সে কি আরো বেশি মানে মানে তার তার যে লেভেলটা এটা কি আরো বেশি ইন্টেন্সিফাই হচ্ছে? কারণ হচ্ছে যে জিনিসটা আমি চাচ্ছি সে হয়তো সেই জিনিসটা জানে না, কিন্তু আমি যখন দিচ্ছি সেই জিনিসটা কোড করে নিচ্ছে। বিষয়টা কি এরকম যে এটাতে সে আরো পারদর্শী হচ্ছে? শুনুন, চ্যাট জিটিপিটা হচ্ছে, এটাও এক ধরনের যেহেতু মেশিন লার্নিং বা এআই আপনার অ্যালগোরিদম দিয়ে তৈরি করা, সো সে নিজেরই যে লার্নিং এর যে ক্যাপাসিটি সেই জিনিসটা তার আছে। বাট এই ক্যাপাসিটি হচ্ছে সূক্ষ্ম, মানে কম, কারণ এই ক্যাপাসিটিটা শুধুমাত্র যারা পেড ভার্সন ইউজ করে তারা নর্মালি এই জিনিসটা পেয়ে থাকেন। আপনারা তো মনে হয় না চ্যাট জিটিপি পেড ভার্সন ইউজ করেন কেউ ওপেন ওপেন টাকা ভার্সন দিয়ে। আমরা যেটা ওপেন। তো সেটাই। তো ধরেন যেটা আমরা ফ্রি ভার্সন ইউজ করি, ফ্রি ভার্সনটা আসলে জাস্ট ফ্রি অফ কস্ট। ওইটা ওইটা তারা জাস্ট লোকজন দেখে, লোকজন কেমন ইউজ করতেছে, মানে একটা ইউজার ফিডব্যাক পাওয়ার জন্য তারা নর্মালি এটা দিয়ে রাখছে। হ্যাঁ, আর তাদের যে আপনি যদি মানে যেটা হচ্ছে GPT-4 বা 4.5, জি স্যার, হ্যাঁ যেটা এখন মানে যে আপনি আমরা পেড আপডেট ভার্সন যদি করতেছি। ইউজ করেন, পেড ভার্সন ইউজ করলে তখন দেখবেন যে সেখানে আপনি বেশ কিছু জিনিস করতে পারতেছেন যেগুলো অ্যাডভান্স লেভেলে করা যায়। বাট তারপরও চ্যাট জিটিপি এখনো এই জিনিসগুলো, বিশেষ করে আপনার প্রোগ্রামিং বলেন বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বলেন, এটার ক্ষেত্রে চ্যাট জিটিপির এখনো যে স্কিল বা যে ধরনের দরকার, যে ধরনের ক্যাপাসিটি দরকার, সেটা এখনো কিন্তু লিমিটেড, এত বেশি কিন্তু ও না। এটা অবশ্যই স্যার, এটা অবশ্যই। কারণ হচ্ছে যে আমরা যখন একটা প্রবলেম সলভিং নিয়ে কাজ করি বা যখন একটা প্রবলেম সলভ করি, তখন দেখা যায় যে স্যার আমাদের নর্মালি হিউম্যান ব্রেন যে বিভিন্ন ধরনের ডাইমেনশন বা অ্যাঙ্গেল থেকে ওই জিনিসটাকে সলভ করার ট্রাই করবে। এআই তো ও তো প্রোগ্রাম করা স্যার, ও তো আমার মনে হয় যে এর বাইরে গিয়ে আহ, আমরা যেভাবে চাইবো এরকম তো সবসময় সে পারবে না। আমার কাছে বিষয়টা এরকম মনে হয়, আমি জানি না স্যার, আপনি আর ভালো জানেন মনে হয় স্যার। না, আসলে যেটা হচ্ছে দেখেন, এআই আমরা বলে থাকি, বাট এআই এর তো কিছু লিমিটেশন আছে। এআই সব জিনিস অবশ্যই। করতে পারবে, আবার করতে পারবে না। বাট এআইটা যখন বের হয়েছিল তখন মূলত কথা ছিল যে এরকম, যে এটা মানুষ, মানুষের মতোই কাজ করতে পারবে। তো মানুষের মতো কাজ করতে গেলে আমরা মূলত মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়কে মিন করি। মানুষ কি চোখ দিয়ে দেখে, ব্রেন দিয়ে সে হচ্ছে চিন্তা করে, হাতের ফিলের মাধ্যমে, টাচের মাধ্যমে সে জিনিসটাকে কি আপনার বুঝতে ফিল পারে, করে। অনুধাবন করতে পারে, ফিল করতে পারে। তো এরকম বিষয়গুলো, যেমন একটা ছবি দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা বিড়াল কোনটা হচ্ছে বাঘ। বাট কম্পিউটারকে কিন্তু এই জিনিস অ্যালগোরিদমের মাধ্যমে আমাকে ট্রেন করাতে হয় যে হ্যাঁ এটা জি হচ্ছে স্যার। বিড়াল, এটা হচ্ছে বাঘ। কম্পিউটার আগ থেকে জি কিন্তু এই জিনিসগুলো হচ্ছে জানে না। তো নর্মালি জি ওই যে ডিপ লার্নিং কিংবা ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স আছে না, সেখানে আমরা থিওরিটিক্যাল পার্টে এই জিনিসগুলো আলোচনা করি। মানে আপনি যে কোশ্চেনটা করছেন, আপনার জি কোশ্চেনটা স্যার। আসলে ডিপ লার্নিং এবং এআই রিলেটেড কোর্সে চলে গেছে, মেশিন লার্নিং বুঝতে চলে, পারছি স্যার। ওইটা ওইদিকে চলে গেছে। ঠিক আছে। বাট নর্মালি যেটা, সেটা হচ্ছে যে মানে আমাদের তো আসলে ডেটা সায়েন্স মেশিন লার্নিং, তো ডেটা সায়েন্স মেশিন লার্নিং আমরা আসলে তেমন করে এই GPT-4 বা এই জিনিসগুলো আমরা ইউজ করি না। হ্যাঁ, যদিও আছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা ইউজ করি, এই যে একটু আগে বললাম, ডকুমেন্টেশন। যদি কোনো সমস্যা হয় তাহলে ডকুমেন্টেশনে আমরা ক্রস চেক করে দেখি যে আমাদের কোড ঠিক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। এই জিনিসগুলো নর্মালি আমরা জি ডকুমেন্টেশনের স্যার। মাধ্যমে দেখে থাকি, চেক করি আর কি, যে স্ট্যান্ডার্ড কি হতে পারে। আর কোড লেখার যে বিষয়টা আপনি বলেছেন, দেখবেন যে অনেক জায়গায় অনেক কোড খুব সংক্ষেপে লেখা যায়, আবার অনেকে সেম সংক্ষেপিত কোডকে অনেকে ইচ্ছা করে লম্বা করে লিখতেছেন, এরকম মানুষও আছে। ঠিক আছে। যেমন এই যে জি আমাদের স্যার। এখানে আমরা ডাটা লোড করার ক্ষেত্রে এক লাইনে যে কোড লিখছি, এটা দেখবেন অনেকে 2 লাইনে লেখে, অনেকে 2-3 লাইনে লেখে, এরকম আছে, পাবেন। ঠিক আছে, জি গিথাবে স্যার, যদি বুঝতে পারছি। দেখেন তখন দেখবেন যে সেম জিনিসকে তারা 2-3 লাইনে লিখছে, মানে কাজ করছে, বাট ওই ঘুরে ফিরে একটা কাজ করছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কোনো কোশ্চেন? আচ্ছা, এটা তো শেষ হচ্ছে না। সমস্যা নাই, আমি এটা অন করে রাখবো, এটা শেষ হলে আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি আপডেট দেখাবো আর কি, ছাড়া কোনো উপায় নেই। কারণ এটা কখন শেষ হয় আমি বলতে পারি না, এটা খুবই আনফরচুনেট।
আপনাদের ফি বাড়াতে হবে, ফি বাড়িয়ে একটা দামি ল্যাপটপ কিনতে হবে, বুঝতে পারছেন? বিডিএস কে বলে ফি বাড়াতে হবে, লাখ খানেক টাকার ল্যাপটপ কিনতে হবে, যে অবস্থা না হলে এরকম হলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, হ্যাঁ। আজকের এটা তো এখানে এখান পর্যন্তই থেমে গেল, সামনের ক্লাসে এটা কন্টিনিউ করতে হবে। আমার মনে হয় আপনাদের আরো 1 থেকে 2টা ক্লাস ইডি এর জন্য লাগবে, বুঝতে পারছেন? মনে করছিলাম যে 2টা ক্লাসে ইডি শেষ হবে, কিন্তু এখনকার যে অবস্থা দেখতেছি সেটার বিবেচনায় আরো 1 থেকে 2, মানে আজকের 50% কোড আমাদের হয়েছে, বাট আরো 50% কোড আছে, যেটা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কমপ্লিট করব। বাট এরকম যদি সময় লাগে মানে 50% কমপ্লিট হতে, তাহলে সেক্ষেত্রে আরো 1টা 2টা ক্লাস আমাদের লাগবে শেষ করতে সম্পূর্ণ। হুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।